দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে আমার এখানে এমসিকিউ আছে পাঁচটা এমসিকিউ। বলেছে হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড ফর মড 10 কাউন্টার। মড 10 কাউন্টার মানে যে কাউন্টিং সিকোয়েন্সটা আমার স্টার্ট হবে 0 থেকে আপ টু 9 পর্যন্ত। অবভিয়াসলি এখানে আমি বুঝতেই পারছি যে আমাকে হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড যদি বলে, তো ইউ হ্যাভ রিকোয়ার্ড ইউ হ্যাভ রিকোয়ার্ড 4 ফ্লিপ ফ্লপস। ঠিক আছে, মনে হয় কোশ্চেন দেওয়া আছে এখানে। হ্যাঁ দেখো, অনেকগুলো কোশ্চেন পাঠিয়েছি আমি। হ্যাঁ, এই কোশ্চেনগুলো দেখো, হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড ফর মড 10। এক্সাম নয়, আমি একটু কিছু ডিসকাস করছি কিছু কোশ্চেন নিয়ে আর কি। ঠিক আছে, দেখো এখানে 1 নাম্বার একটা কোশ্চেন আছে, তারপর সেকেন্ড কোশ্চেনটা দেখো, হাউ মেনি টাইপস অফ পলিমরফিজম আর দেয়ার ইন সি প্লাস প্লাস। মানে কতগুলো টাইপের পলিমরফিজম হয়। দেয়ার আর 2 টাইপস অফ পলিমরফিজম। সো 2 এর বি। পলিমরফিজম হচ্ছে যখন দেখবে একটা ফাংশনের মধ্যে যা রিটার্ন টাইপটা সেম, সরি রিটার্ন টাইপ ডিফারেন্ট, বাট প্যারামিটার লিস্টও ডিফারেন্ট, ফাংশন নেমটা সেম, দ্যাট ইজ কল্ড পলিমরফিজম। আমি মানে একই নামে নামে অনেকগুলো থাকে, যেমন এই জিনিসটাকে বলছি, এখন বলছি পলিমরফিজম এটাকে বলছে। সাপোজ ধরো এখন লিখছি আমি, এই যে দেখো না, তুমি বলছি আমি একই নামে দেখো, ধরো একটা ফান্সি, যার মধ্যে রিটার্ন টাইপ হচ্ছে একটা হচ্ছে ইন্ট এ কমা ইন্ট বি। এবার রিটার্ন টাইপটা আমি করলাম এখানে ইন্টিজার। আবার এখানে আরেকটা ফাংশন দিচ্ছি ভয়েড ফান্সি। ওকে, এটা হচ্ছে ফ্লোট এ কমা ফ্লোট বি। এখানের মধ্যে কি আমি সেম পাচ্ছি দেখো, ফাংশন নেম ইজ সেম বাট রিটার্ন টাইপ অ্যান্ড ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। দিস টাইপ অফ প্রসেস ইন সি প্রসেস কল্ড এজ এ পলিমরফিজম, যাকে আমরা ফাংশন ওভারলোডিংও বলতে পারি। 2 টাইপের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক বাইন্ডিং, ডাইনামিক বাইন্ডিং। ঠিক আছে, তা পরীক্ষাতে তোমার একটু এক্সাম্পল দিয়ে করতে বলে না, তো এই জিনিসটা দেখবে একটু। বলো। হ্যাঁ, স্ট্যাটিক বাইন্ডিং ডাইনামিক বাইন্ডিংটা হলো যে পলিমরফিজমে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করি, যেটা কম্পাইল টাইমে কোনো একটা ফাংশনকে কল করে তার মধ্যে থেকে বিভিন্ন প্যারামিটারস লিস্টকে তারা অ্যাসাইন করে, তারা জয়েন করিয়ে দিই, অ্যাসাইন করিয়ে সেগুলোর উপরে কাজ করবে আর কি। ঠিক আছে তো। আর যেটা তোমার হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, যেটা রান টাইমে, যেমন আমরা ম্যালক ক্যালক যখন ফাংশনে বিভিন্ন প্রোগ্রাম যখন চেষ্টা করেছিলাম, তো সেখানে যে ম্যালক ক্যালক যখন থাকে ডাইনামিক্যালি সেগুলোকে অ্যালোকেট করা হয় ডাইনামিক বাইন্ডিং এর জন্য, সেগুলো ইউজেস করা হয়। বুঝতে পারছো তো? তো ওটা ডেপথে আমার জাস্ট তুমি জেনে রাখলে ঠিক আছে, প্রোগ্রাম ফ্রম অত কিছু জানার দরকার নেই, শুধু মনে রাখো যেখানে তোমার তো সি প্লাস প্লাস এর 7 মার্কসের কোশ্চেন থাকে। সো 7 মার্কসের কোশ্চেনের জন্য তোমার যেগুলো যেগুলো বলেছি, যেমন ফিচার্স, কিছু প্রোগ্রাম, ক্লাস অবজেক্ট দিয়ে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ওই যেগুলো থাকে ওগুলো ওগুলো কিছু করার দরকার নেই সেভাবে। কাকে বলে আর কটা সেও সে আমাকে বলেছিল যে নোটস করে দিতে, তা সেগুলো আমি, ওটা নোটস গুলো আমি এখনো করার টাইমই পাইনি পুজোর মাঝখানে। ওগুলো আমি দিয়ে দেবো নোটস গুলো, কয়টা কোর্স আমার সাথে লেখা আছে সব জিনিসপত্রগুলো। বুঝতে পেরেছো তো? তাই পরেরটা দেখো, এ কাউন্টার হ্যাজ দ্য ফলোইং কাউন্ট স্টেটস 11, 10, 01 অ্যান্ড 00। হোয়াট ইজ দ্য মড ভ্যালু? কি হতে পারে? একটু চিন্তা করে বলো। আচ্ছা, কলকাতা কি হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে? হুম, আমি চলে আসবো নেক্সট উইকের মধ্যে, দেখি। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ঠান্ডা ভালোই পড়েছে। আমি তো তোমার আজকে রাতে আজকে টিকিট করবো, ওই জন্য তোমাকে ক্লাসটা একটু এগিয়ে নিয়ে এসেছি। 10টার সময় বসতে হবে অনলাইনে, টিকিটই পাবো না। বুঝলে তো? এটা কিন্তু 16 হবে না, একটু ভেবে বলো দেখি। হ্যাঁ, এটা 4 হবে। মৌসম বলছি তো, দেখো এটা 4 হবে কিন্তু। কেন বলো তো? কারণ 1 1 মানে হচ্ছে 3,
10 মানে 2, 01 1, 00 মানে 0। এখানে কটা মোট সিকোয়েন্স থাকছে আমার? 0 থেকে আপ টু 3। 0 থেকে 3 মানে কোন ধরনের কাউন্টার? মড 4 কাউন্টার না? এটাকে আগে পরে করেছে আর কি। বুঝতে পেরেছো কি বললাম? হুম, দেবজিৎ বুঝতে পেরেছো কি করে করেছি? দেখো না, যারা বুঝতে পারছো না দেখো, এই দেখো। মনে হয় রাইটিং প্যাড ভালো কোন কোম্পানির আছে মোটামুটি তোমার আইডিয়ায়? আচ্ছা, এটা হচ্ছে 2, এটা 1। আমারটা না মাঝে মাঝে সমস্যা করছে। এখন তাও ঠিক চলছে, এক্সট্রা লাইন নিয়ে নিচ্ছিল। মানে পেনটা ঘোরালেই এক্সট্রা লাইন চলে এসেছে, কন্টিনিউ থাকছিল না। এখন আমার চলছে। হুম। সারফেস বলে কোনটাকে বলছো? আচ্ছা আচ্ছা, ওটা কি ট্যাব বলছো তো মাইক্রোসফটের? প্রাইস কিরকম দাম ওগুলো? আচ্ছা আচ্ছা, না এখন প্রোডাক্টটা চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। চলো পরেরটা বলছি, হ্যাঁ। ফোর্থ নাম্বার কোশ্চেনটা দেখো, এখান থেকে দেখে নাও। ইন সি প্লাস প্লাস টার্ম পলিমরফিজম, পলি মিনস কি হবে? সেম, মেনি, ওয়ান, মোর দ্যান 3। না, এখানে পলি মানে হচ্ছে মেনি। হ্যাঁ, মেনি করবে না। না, পলিটাকে মেনি কিভাবে হিসেবে করো, মানে পলি মধ্যে তুমি যেটা বলছো ওটা মোর দ্যান 3 নয়, মোর দ্যান 3। মোর দ্যান 3 ঠিক নয়, পলি মানে মেনি। পলি মিনস মেনি। আর পরেরটা আসছে, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হচ্ছে সি প্লাস প্লাস এর যে অপারেটর গুলো আমরা ব্যবহার করি, ডাবল লেস দেন, ডাবল গেটার, মানে গেটার দেন, যেটা আমরা সি তে যেটা করতাম হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এখানে বিটওয়াইজ, এখানে কি এই অপারেটরের নাম কি? এক্সট্রাকশন, ইনসারশন? হ্যাঁ, কোন সাইনটা হবে? সবাই ভেবে বলো। না, এক্সট্রাকশন অপারেটর আর ইনসারশন অপারেটর। অ্যান্সারটা হবে হচ্ছে এক্সট্রাকশন অপারেটর, মানে সি এর অ্যান্সারটা হবে সি। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এটা লিখে রাখতে পারো, এক্সট্রাকশন অপারেটরের জন্য এটা হচ্ছে। এটা কিন্তু এক্সামে খুব আসে, আমি বারে বারে বলছি, কিছু কিছু কমন কোশ্চেন আসছে যেগুলো আসবেই পরীক্ষা দেবে। এক্সট্রাকশন হচ্ছে এটা, আর ইনসারশন যদি বলো, insertion এটা। এটা খুব কমন কোশ্চেন, এক্সামে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই একটা কোশ্চেন কমন খুব। আর হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্কোপ রেজলিউশন অপারেটর? এই যে সাইনটা আমরা ব্যবহার করি, না, ডাইসের যে সাইনটা হয়, দেখো ডাইসের। হ্যাঁ, দিস ইজ স্কোপ রেজলিউশন অপারেটর। এই অপারেটরের যে কাজ বলে, এই কাজটা দেবে, তোমার লিখে দিয়েছে, নোটস এর মধ্যেও আছে। এই কাজটা পড়ে দেবে, পড়ে নেবে এটা। আরেকটা হচ্ছে ডেফিনেশন অফ অবজেক্ট ইন সি প্লাস। আমি যে কোশ্চেনগুলো বলছি না, রেডি করে রাখো, দেখবে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পেয়ে যাবে। বারে বারে বলছি, এগুলো ঘুরিয়ে ফিরে খুব থাকে। যেমন তোমাকে ধরো বললো যে সি প্লাস প্লাস এর অবজেক্ট কাকে বলে, হোয়াট ইজ অবজেক্ট ইন সি প্লাস প্লাস। একটা লাইনে লিখবে, ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট ইন সি প্লাস প্লাস। এক লাইনে লিখে দেবে। এখানে অনেক কোশ্চেনও থাকে। ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। এই টাইপের কোশ্চেন গুলো রেডি করবে। তারপরে হুইচ, যেমন ক্লাস, আমাদের তো ক্লাস তো একটা ডেটা টাইপ। যেমন আমরা তখন
স্ট্রাকচার কিওয়ার্ড ব্যবহার করতাম প্রোগ্রামিং সিতে। আর এখানে ক্লাসকে ব্যবহার করছি। ক্লাস কিন্তু একটা এডিটি। এডিটি মানে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এটা ডেফিনেশন মধ্যে লাগবে। এই কোশ্চেন গুলোও কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেনের মধ্যে থাকে। যেমন এডিটি, এডিটি ক্লাসকে আমরা অ্যাজ এ এডিটির মধ্যে বিলং করাচ্ছি। এটা লিখে রাখবে এডিটি ক্লাস। এই টাইপের কোশ্চেন যেগুলো কমন কোশ্চেন গুলো, এগুলোকে রেডি করো। কারণ পরীক্ষাতে কমন টাইপের কোশ্চেনটা সবার আগে কিন্তু দেবে। আর টেস্ট এক্সাম কিন্তু মোটামুটি হোপফুলি এই জানুয়ারির মিড অফ জানুয়ারির মধ্যে বা এন্ডের মধ্যে, আর প্র্যাকটিক্যালটাও হবে, এটা করে নেবে। হ্যাঁ হবে, টেস্ট নেবেই, স্কুল টেস্ট নেবে। এবার তো এখানে কতগুলো কোশ্চেন আমি দিয়েছিলাম, যেমন এসএ কিউএ 5 নাম্বার, যেমন বলছে ডিফাইন ক্লাস ইন সি প্লাস প্লাস। এই কোশ্চেনগুলো পরের দিন পারলে লিখে নিয়ে চলে এসো। হোয়াট ইজ কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস, ট্রুথ টেবিল অফ ডি ফ্লিপ ফ্লপ, হোয়াট ইজ ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস, আর ডিজাইন এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং নর গেট। আর ডিএকিউ এর মধ্যে একটা কোশ্চেন দেওয়া ছিল, রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম ইউজিং ক্লাস অ্যান্ড অবজেক্ট, চেক দ্য নাম্বার ইজ প্রাইম অর নট। একটা নাম্বারকে প্রাইম নাম্বার কিনা সেটাকে চেক করতে হবে। আরেকটা দিয়েছিল চেকে নাম্বার প্যারেন্ডম অর নট, হোয়াট ইজ ডেটা মেম্বার ইন সি প্লাস প্লাস অ্যান্ড হোয়াট ইজ ডিস্ট্রাক্টর। এখানে কিছু কোশ্চেন আছে, প্লাস এখান থেকে difference between latch and flip-flop, design JK flip-flop using NAND gate and truth table, draw a block diagram of piezo register, write features of OOPS in C++. OOPS এর features এর মধ্যে তুমি inheritance, polymorphism, তারপর in ফাংশন ওভারলোডিং এখানে আসবে না, পলিমরফিজম, হ্যাঁ, ডেটা এনক্যাপসুলেশন, এগুলো প্রত্যেকটা ফিচার্স গুলো লিখবে। 3টে আছে, 3টেকে ভালোভাবে এলাবোরেট করো। আর রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস ফ্যাক্টোরিয়াল অফ এনি নাম্বার ইউজিং ক্লাস অ্যান্ড অবজেক্ট। এই টাইপের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, ঠিক সেম টাইপের কোশ্চেনই এক্সামে থাকে। আমি এটা প্র্যাকটিক্যালি করে দেখাবো পরে একটা কোশ্চেন আজকে, যে ধরো আর্মস্ট্রং নাম্বারকে আমরা সি প্লাস প্লাস ক্লাস অবজেক্ট কি করে করবো, যেমন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল সার্কেল। এই টাইপের ইজি কোশ্চেন গুলো থাকে যেগুলো ক্লাস অবজেক্ট দিয়ে করতে বলে। এটা একটা বললাম। আরেকটা যদি বলো, সিম্যাথ হেডার ফাইল দরকার নেই ইনক্লুড করে, তুমি ডাইরেক্ট পায়ের ভ্যালু লিখে দেবে একদম, ঠিক আছে। 3.14 লিখে কাজ করবে। আচ্ছা, পরে একটা কোশ্চেন আছে, এটা দেখবে 5 পেজেসের আছে, 21 এমসিকিউ আছে। হোপফুলি একটু ট্রাই করো, দেখি, দেখো সবার কাছে চলে গেছে কোশ্চেন, এটা একটু চিন্তা করো কিরকম হতে পারে। এটা একদম টোটাল মক টেস্টের কোশ্চেন আছে, পারলে এটাও রেডি করে রাখবে। আমি বলে কোশ্চেন আস্তে আস্তে পাঠিয়ে দেবো। প্রথম কোশ্চেন ডিসকাস করি মুখে মুখে, চলো। ইন স্ট্যাক ইন্ট টপ ইকুয়াল টু -1 ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করছে? টপ ইকুয়াল টু -1। এমটি স্ট্যাক, স্ট্যাক ওভারফ্লো, স্ট্যাক আন্ডারফ্লো, বোথ এ অ্যান্ড সি। রাইট অ্যান্সার, কারণ বোথ এ অ্যান্ড সি, এ অ্যান্ড সিটাই হবে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? অভিষেক, এমটি স্ট্যাক কিন্তু শুধু হবে না, স্ট্যাক আন্ডারফ্লো যেটা আছে, আন্ডারফ্লো এবং এমটি স্ট্যাক দুটো একসঙ্গেই হয়, মানে এমটি স্ট্যাকটাকে আমরা স্ট্যাক আন্ডারফ্লো বলি। ইন দ্যাট কেস এটা অ্যান্সারটা হবে হচ্ছে 1 ডি। ঠিক আছে, পরের কোশ্চেনটা চলে আসছি। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, আমি বলে দিচ্ছি। মৌসুম, এটা কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? ট্যাব টপ ইকুয়াল টু -1 দিয়ে আমরা কি করে এটাকে এমটি স্ট্যাক বলছি? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, চলো তাহলে, অসুবিধা না থাকলে নেই। The term copper conductor related to ওএফসি মানে অপটিক্যাল ফাইবার কেবল, এটাকে শর্টে লেখা আছে। হ্যাঁ, তাহলে কিছু লেখা লেখা আছে, এটা বোকা বানানোর জন্য, যারা জানে না হঠাৎ করে ঘাবড়ে যাবে। সে বুঝতে পেরেছো, কোএক্সিয়াল কেবল হবে। ঠিক আছে, ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, অপটিক্যাল পুরোপুরি গ্লাস ফাইবার এবং লাইট ওয়েভে যাচ্ছে, তো ঠিকই আছে একদম।
কোএক্সিয়াল কেবলে টিক দিয়ে রাখো, 2 ডি। পরেরটা বলো কি হবে, 3 নাম্বারটা। এটা একটু ঝামেলা আছে, বলো। এটা 11-এ থাকতে করেছিলাম, সেটা মনে করে দেখো। হ্যাঁ, প্র্যাকটিস করা হয় না তো, একটু অসুবিধা হলেও হতে পারে। পরে আসলে সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে সেভাবে। এটা এটা আসতে পারে, এটা সি এর থেকে আছে। ইন কেস যদি দিয়ে দেয়, কারণ এটা তো কোনো মাথা মারে টেস্ট পরীক্ষা দিয়ে দিতে পারে। আচ্ছা, দেখো, কোন আইডিয়া পাচ্ছো? সিরিয়াসলি না ভুলে গেছো একদম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাইম দিচ্ছি, চলো একটু ভেবে নাও, একটু ভাবো ভালো মতন, সমস্ত অ্যাঙ্গেল থেকে ভাবো যে কি হতে পারে। পিটিআর ইকুয়াল টু এরর মানে হচ্ছে পয়েন্টার টু অ্যান অ্যারে। ওই পয়েন্টারটা ওই অ্যারের বেস অ্যাড্রেসকে ইন্ডিকেট করছে। এটা তো এক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কার কি মনে হচ্ছে, শুভজিৎ কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি স্টার পিটিআরটা মানে হলো ওই কি বলে, ওর বেস অ্যাড্রেসের ভ্যালুটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অ্যাম্পারসেন্ট পিটিআর মানে হচ্ছে অ্যাড্রেস। হুম। আর স্টার মানে হচ্ছে ভ্যালু অ্যাট দ্যাট অ্যাড্রেস। আমি একটু জাস্ট ডিসকাস করি, একটু দাঁড়াও। চলো কেটে নেই নাকি। প্রথমে বলি, একটু ভালো মতন খেয়াল রাখো এটা। সেটা হলো যে এটা হচ্ছে একটা পয়েন্টার্স। এই পোর্শনটা দেখো, দিস ওয়ান, দিস ইজ এ ইন্টিজার টাইপ পয়েন্টার। আর এটা হচ্ছে অ্যারে, দিস ইজ এ অ্যারে। এই অ্যারের মধ্যে এই অ্যারেটা কি করে ইনিশিয়ালাইজ করা আছে, অ্যারের সাইজটা হচ্ছে টোটাল 4। এই কনসেপ্টগুলো কিন্তু খুব জরুরি। হ্যাঁ, ইন ফিউচার তোমরা যখন কম্পিউটার সায়েন্স নিয়ে এগোবে তখন খুব কাজে লাগবে এই জিনিসগুলো। প্রথমটা হচ্ছে 2, দেন 4, দেন 8, দেন 16। ওকে, তা এটার অ্যারে ইন্ডেক্স কিভাবে স্টার্ট হচ্ছে, 0, 1, 2, 3, দিস সিকোয়েন্স ইট উইল ফলো দ্য linear linear in way এবং ইউ হ্যাভ এ অ্যাড্রেস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্টস একটা করে অ্যাড্রেস আছে। সে আমি ধরছি এর অ্যাড্রেস হচ্ছে 1006, 1008, 1010, 1012। দিস ইজ অ্যাড্রেস, দিস ইজ এ ইন্ডেক্স নাম্বার, দিস ইজ এলিমেন্টস। অনেকগুলো কিন্তু পরপর ভাগ করে বলছে, এটা হচ্ছে ইন্ডেক্স, দিস ইজ এস ইন্ডেক্সেস, আর দিস ইজ এ অ্যাড্রেস, and this is the elements.
এই হচ্ছে আমার স্ট্রাকচারটা। এবার যখনই এখানে একটা পিটিআর অ্যাজ এ পয়েন্টারটাকে অ্যাজ এ আর 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 করে আমি এখানে স্টপ করলাম, তো কি হচ্ছে এই যে পয়েন্টারটা এর অ্যারের বেস অ্যাড্রেসকে ইন্ডিকেট করবে। ইট উইল ইন্ডিকেট দ্য অ্যারের বেস অ্যাড্রেস, সো ইট উইল ইন্ডিকেট ইন দিস ওয়ে, দিস ইজ বেস অ্যাড্রেস, এখানে ইন্ডিকেট করছে। দেন তারপর কি করছে এই স্টার পিটিআর প্লাস 3, এখানে স্টার পিটিআর প্লাস 3 মানে হচ্ছে এর অ্যারের বেস অ্যাড্রেসের যে ভ্যালু, অ্যারের বেস অ্যাড্রেসের ভ্যালু কত আমার বলো, 2। এই যে অ্যারের বেস অ্যাড্রেস, দিস ইজ অ্যারের বেস অ্যাড্রেস, দিস ইজ দ্য ইন্ডেক্স এন্ড দিস ইজ দ্য ভ্যালু। ওকে, সো অ্যারের বেস অ্যাড্রেস ভ্যালুটাকে নিয়ে এলো, সো 2 প্লাস 3, অ্যান্সার কত হচ্ছে, সেটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, স্টার পিটিআর প্লাস 2 তে ইনিশিয়াল করা হচ্ছে। মানে এখানে 2 প্লাস 2 3টাকে আমরা স্টোর করছি পিটিআর প্লাস 2, পিটিআর প্লাস 2 তে ইনিশিয়াল করছি, সো দ্য অ্যাড্রেস এখানে হচ্ছে 5। বুঝতে পারলে? টার্বোসি আছে, টার্বোসি আমি এটা চেক করতাম না, ডেপসিতে না, এটা একটা ওই কম্পাইলারের একটা প্রবলেম দেখায়। দাঁড়াও, পুরোনোটা মনে আছে তো? হ্যাশ ইনক্লুড, মনেকে বাড়ির সামনে ট্রেন যাচ্ছে নাকি? আমাকে এটা বলো তো কি কি ছিল। ইন্ট, স্টার পিটিআর, তারপর কি ছিল, ইন্ট এ আর আর 4, তাহলে এখানে একটা এরর দিতে পারে কিছু ক্ষেত্রে, পরে ঠিক করে নেবো আমি। তারপর কি কি, তারপর হুম, তারপর পিটিআর প্লাস 2 ইকুয়াল, কোনটাকে পিন করছি, স্টার হ্যাঁ, দরকার পড়বে না, কারণ একটাই তো হবে, তাই না, একটাই দেখাবে, এরর নেই। এই কিছু আসছে না কেন, ও পার্সেন্ট ডি দিয়ে নিল, ঠিক আছে 5। এবার এটাকে অ্যানালাইসিস করি, ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, এটা এত মজাদার জিনিস না, তুমি যে ভাবো যে কি করে হচ্ছে, এখানে অনেকগুলো ব্যাপার, এখানে একটা কাজ করছি, দাঁড়াও, প্রিন্ট স্ক্রিন করে আমি অনেকগুলো স্টেপে বোঝাবো, দাঁড়াও, এটা কিন্তু আর কোনোদিন ভুলবে না কিন্তু, হ্যাঁ, এটা আমি এটা অনেকদিন পর করালাম দেখে তোমরা ভুলে গেছো, জানি এটা স্বাভাবিক ব্যাপার, আমিও ছোটবেলায় এরকম হতো যখন আমরা শিখতাম। হুম, ধীরে ধীরে এখন আস্তে আস্তে মনে পড়ে, আগে আমরাও অনেক ভুল করতাম এগুলো। এই জিনিসটা অ্যাকচুয়ালি, জিনিসটা খুব কি বলবো, কঠিন নয়, একটু কনসেপচুয়াল কনসেপচুয়াল জিনিসটা, এবং এটা এই কনসেপ্টটা তোমাকে আমি জোর করে বলতে পারি, তুমি এটা বিটেক ইঞ্জিনিয়ার বা বিটেককে দাও, সেও বলতে পারবে না, বলছি তো আমি, কারণ একাডেমিক লাইনে পড়াশোনা করা, কারণ আমরা স্টুডেন্ট লাইফে বলতে গেলে আমরা হঠাৎ করে বলতে, বিটেক ধরে পাশ করে গেছি, আমাকে হঠাৎ করে বললে
আমরা যে লেভেলের সিটাকে শিখেছিলাম সে সময়তে, আস্তে আস্তে মাঝখানে আমরা ধরো এমসিএ টেমসিএ করার পর আস্তে আস্তে ভুলে গেছিলাম, মানে মাঝখানে তখন অন্য কিছু নেই করতাম। হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো হয়েছে, তো এটা হয়, এটা কোনো অসুবিধা নেই। এটা অ্যাকচুয়ালি যে কোনো জিনিস হচ্ছে তোমার হচ্ছে প্র্যাকটিস। ইফ ইউ আর গেটিং এ গুড প্র্যাকটিস in every subject, not only programming, so not only computer science, you can, if you are practice in physics, chemistry, এবার ধরো তোমাকে ধরো বলছি, এটা আমি তোমাকে একটা জেনারেল সেন্সে কথা বলছি। এবার তুমি ধরো ইন্ডাস্ট্রি বেল্টে চাকরি করছো, বড় ইন্ডাস্ট্রি চাকরি করছো, বা ইউ আর গেটিং এ গুড জবস ইন মাল্টিন্যাশনাল কোম্পানি অর গুড গ্রেট সেন্ট্রাল গভর্নমেন্ট জবস। এবার তোমাকে তখন যদি হঠাৎ করে আমি এখন বুঝিয়ে দিলাম, তো তোমার ফিজিক্সের কোনো একটা প্রবলেম যদি করতে দিই, আফটার 2 years, আফটার 4 years, আফটার 5 years, you cannot do this. But if you are getting a good jobs in academic session, suppose তুমি একটা প্রফেসর হয়ে গেছো, আফটার 5 years 6 years, তুমি লং টাইম ফিজিক্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে চর্চা করছো, তুমি কিন্তু একদম ইজিলি ইউ ক্যান গেট এ একদম রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার তুমি দেবে। এটাই হয় আর কি, এটা স্বাভাবিক জিনিস। অতএব স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একই কথা বলবো, প্র্যাকটিস করবে যতটুকু দরকার প্র্যাকটিস, কারণ আমরা জানি যে শুধু কম্পিউটার সায়েন্সটা করলে তো হবে না, ইউ হ্যাভ এ লটস অফ পেপার্স লাইক ম্যাথস, ফিজিক্স, কেমি, তার মাঝেও যতটা একটু চোখ বুলিয়ে নেওয়া যায় মাঝে মাঝে, তাহলে তোমার মনে থাকবে, তা না হলে কিন্তু ভুলে যাবে। আর এটা হচ্ছে হিউম্যান নেচার, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কি ঠিক বললাম তো অভিষেক? এই দেখ, একদম স্টার পিটিআর প্লাস 3, স্টার পিটিআর প্লাস 3 মানে হচ্ছে এর বেস অ্যাড্রেস থেকে নিচ্ছে। কিন্তু যখনই আমি এই জায়গাটাতে এরকম করব তখন কি হবে বলতো? ধরো স্টার পিটিআর প্লাস, বলো পেনটা ঠিকই বলেছো, ইয়েলো কালার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক, ইয়েলো কালার নেই, এটা খুব ভালো আসবে দেখবে। স্টার পিটিআর প্লাস 0+3, এবার আমাকে বলো তো এটার ক্ষেত্রে আউটপুট কি আসতো? এটা সেমই আছে, আমি যা এখানে লিখেছি স্টার, হ্যাঁ এটা কিন্তু একই জিনিস, কোন রকম চেঞ্জ হবে না। স্টার পিটিআর প্লাস, খাতা লিখে রাখো, স্টার পিটিআর প্লাস 2 ইকুয়াল টু স্টার পিটিআর প্লাস 0+3, এটা মানে যা। অর যদি আমি বলি স্টার, চোখে লাগছে মনে আশা করি, এবার স্টার পিটিআর প্লাস 3, বোথ আর সেম থিং, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস। কিন্তু যদি আমি এখানে এভাবে লিখি তখন কি হবে আমাকে এবার বলো দেখি কেউ, স্টার পিটিআর +2 +3, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? মৌসুম আছে, মৌসুম আছে তো, মানে একই জিনিস, মানে আমি ধরো এরকম করছি যে স্টার পি, হ্যাঁ তাহলে কি হবে? এবার যদি বুঝতে পারছো তো, আচ্ছা ঠিক আছে, 24816, আচ্ছা শ্রেয়সীর কি মনে হচ্ছে? এটা বুঝতে পেরেছো তো জিনিসটা? আচ্ছা, এটার সিকোয়েন্সটা মনে রাখবে, এটা এইভাবে এগোয় লিনিয়ারলি, 0 1 2 3, ক্লিয়ার? তো এখানে কতকে রিট্রিভ করবে? এই অ্যাড্রেসের ভ্যালুটা 8, 8+3 মানে 11, এটাকে আমি লিখে নিচ্ছি একবার, দাঁড়াও এটা করে দিচ্ছি। কত বলেছিলাম এখানে বলো? স্টার পিটিআর +2, এই
এই জায়গাটা চেঞ্জ করবো তো, স্টার পিটিআর প্লাস 2, আমি বড় করে দেব, স্টার পিটিআর প্লাস 2 প্লাস 3, কম্পাইল করি, কত এসছে 11, ঠিক এসছে। সো দ্যাট ইজ দ্য লজিক। এই লজিকটাকে ভালো মতো মাথায় নিয়ে নাও, কারণ এটা হচ্ছে তুমি যদি এখানে অনেকগুলো কাজে লাগাতে পারবে। যদি পরীক্ষার সময় বলে পয়েন্টার টু অ্যান অ্যারে, এই এক্সাম্পলে তুমি ইজিলি ইউ ক্যান ডু দিস, এক্সাম দিতে পারো পয়েন্টার টু অ্যান অ্যারে। প্লাস এই যে লজিকটা আমি বললাম, এই লজিকটা এসেনশিয়াল লজিক ফর এভরি স্টুডেন্টস, এটা খুব কঠিন কিছু নয়, হ্যাঁ খুব ইজি লজিক, একটু চিন্তা ভাবনা করে করবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরেরটায় আসছি। মৌসুম তো কিছু বলছে না, মৌসুম কঠিন লাগছে। এটা কি হবে বলো, দ্য সাইন অফ ফুল আউটার জয়েন। ভেরি গুড, ডিএডটা হবে। একটু বলে রাখি যে যখনই আমাদের এই ধরনের কোশ্চেন গুলো থাকবে, প্রত্যেকটার সাইন গুলো মনে রাখবে, ফুল আউটার, তারপর রাইট আউটার। তোমাদের অসুবিধা নেই, তুমি পরবর্তী ক্ষেত্রে রেকর্ডিংটা দেখে রাখবে, রেকর্ডিংটা অন করা আছে। এই দেখো, ফুল আউটারের অ্যান্সারটা হবে এটা, মনে রাখবে যে এটা হচ্ছে ফুল আউটার। তারপর রাইট আউটার হলে এটা, লেফট আউটার হলে এটা, এভাবে মনে রাখবে। চলো পরেরটা বলছি। ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস, ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস নাম্বার অফ হোস্ট আইডি, কোনটা হবে অ্যান্সার? নাম্বার অফ হোস্ট আইডি। আমরা আইপি অ্যাড্রেসে টোটাল লেন্থ কত বলো? হ্যাঁ, আচ্ছা 2^8 - 2 ও অ্যান্সার বলেছে, বি নাম্বার। আর কি কি অ্যান্সার আসে শুনি আমি একবার। দেখো ক্লাস, আচ্ছা ও বলছে 2^21 - 2, ঠিক আছে, ওর ওর অ্যান্সার। এটা হচ্ছে মৈনাকের অ্যান্সার, আর সিওসির অ্যান্সার। আর কার কে অ্যান্সার আছে বলো? মৌসুম কি বলবে? দেবজ্যোতি কোনটা বলবে? কাদের সঙ্গে যাবে, বি সি এর সঙ্গে না আলাদা বলবে? বলো, কোনো অসুবিধা নেই, যে যেটা অ্যান্সার বলতে পারো, আমি তো শেখানোর জন্য বসে আছি। আচ্ছা, ও বি মনে হচ্ছে বলছে, মানে মৌসুম বি তে যাচ্ছে। আর যা যারা আছে বলো। এনিবডি? শুভজিৎ কোনটা? কোনটা মনে হচ্ছে? যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনোটা বলো না চারটের মধ্যে। হ্যাঁ, বি। আচ্ছা বি তে। সো এখানে দেখো যে, আর দেবজ্যোতি? আচ্ছা ও বলছে বুঝতে পারছি না, ঠিক আছে, তার মানে আমাদের একটা এবার একটা কথা বলে রাখি, যে অ্যান্সার যেটা হবে, সে অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে আমার সি, বি। বি কারেক্ট অ্যান্সার। কিন্তু কি করে হলো সেটা বলার আগে আমি কতগুলো জিনিসের রিভিশনে আসবো। প্রথমে বলে রাখি যে আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিট। আইপি অ্যাড্রেসকে কত ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে, এই দুটো পার্টে ভাগ করা যায়। ক্লিয়ার? এখানে যে কনসেপ্টটা দাঁড়াচ্ছে 2^8 - 2, মৈনাক যে বললে কেন হলো মৈনাক 2^8 কোন রেঞ্জে তুমি বললে 2^8 - 2, তোমার মাইন্ডে কোন লজিকটা এসছে? আচ্ছা ঠিক আছে, ও একদম সৎ ছেলে, একদম সৎ অ্যান্সার দিয়েছে, আমি দেখেছিলাম ছিল। অ্যাকচুয়ালি
এলাবোরেশনটা তো ভুলে গেছো, ঠিক আছে, নো প্রবলেম, তার জন্য আমি আছি। এবারে দেখো এটা 2^8-2 একদম ঠিক, কিন্তু মুখস্থ করবে না। এটার জন্য সবসময় আইপি অ্যাড্রেসের চ্যাপ্টারটা যদি দেখো, আইপি অ্যাড্রেসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেস, ক্লাস বি আইপি অ্যাড্রেস, ক্লাস সি আইপি অ্যাড্রেস। সো ক্লাস সি আইপি অ্যাড্রেসের মধ্যে টোটাল যে নেটওয়ার্ক আইডি, মনে রাখবে নেটওয়ার্ক আইডি টোটাল যে উইথ মানে চওড়া কতটা হয়, সেটা হচ্ছে 24 বিট হচ্ছে ওর নেটওয়ার্ক আইডি, মনে থাকবে 24 বিট হচ্ছে ওর নেটওয়ার্ক আইডি। ক্লিয়ার? তাহলে হোস্ট আমার 32 এর মধ্যে যদি 24 বিটটা নেটওয়ার্ক আইডি হয় ক্লাস সি এর, তাহলে আমার 8 বিটটা কি হবে বলো? 8 বিটটা হবে হচ্ছে আমার হোস্ট আইডি। ওকে, এই হচ্ছে আমার বেসিক প্রথম ডিফারেন্সটা গেল। 32 এর মধ্যে নেটওয়ার্ক আইডিটা হচ্ছে আমার 24 বিট আর হোস্ট হচ্ছে আমার 8 বিট। আর ক্লাস সি আইপি অ্যাড্রেসের আরেকটা মেন পার্ট যেটা, সেটা হলো যে কোনো আইপি অ্যাড্রেসের ফর্মুলা যখন আমরা স্টার্ট করি, সেখানে 2 কোনো কিছু লেখার পর -2 করি। এবার যদি বলতে পারে -2টা আমি কেন করি, হোয়াই ওয়াই ডু দি -2? -2 করার কারণটা হচ্ছে টোটাল আমার আইপি অ্যাড্রেস কটা হয়, আইপি অ্যাড্রেস হচ্ছে টোটাল 5খানা আইপি অ্যাড্রেস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তার মধ্যে ডি এবং ই এই দুটো আইপি কে রিজার্ভ করে রাখা হয়, ব্যবহার করা হয় না। জেনারেলি এ বি সি এর ব্যবহার করা হয়, সেজন্য আমরা ফর্মুলাতে -2টা ব্যবহার করি। তো এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আইপি অ্যাড্রেসে 2^8 -2টাই বা কেন হলো? সেটার জন্য প্রধান কারণটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেসে যদি আমি এখানে একটা যদি ডায়াগ্রামে যদি ছক তৈরি করি, তার মধ্যে আইপি অ্যাড্রেসটাকে আমি কটা ছকে ভাগ করব? টোটাল 8টা ছক। এরকম আমি এখানে শর্টে করছি, এরকম করে করে আমাদের টোটাল কটা করে করতে হবে? এটা 8 বিট থাকবে, এটা 8 বিট থাকবে, এটা 8 বিট থাকবে, এভাবে চলবে। ওকে, তো এটা 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট, 4 8 32। তার মধ্যে আমি প্রথমে কি বলেছি, নেটওয়ার্ক আইডিটা কত বিটের চড়া হয়? নেটওয়ার্ক আইডিটা হচ্ছে তোমার হচ্ছে টোটাল 24 বিট চড়া। তার মানে নেটওয়ার্ক আইডিটা টোটাল অকুপাই করবে হচ্ছে এই পজিশনটাকে, এতটুক পোর্শনকে, ঠিক আছে? আর রিমেইনিং যে পোর্শনটা থাকবে এটা হচ্ছে তোমার হোস্ট আইডির জন্য। তাহলে এটা চলে গেল 8 বিট আর এটা চলে গেল হচ্ছে 24 বিট। এই হচ্ছে আমার প্রথম ফান্ডামেন্টাল ক্লাস সি এর জন্য। সব ক্লাস এ বিটা দেখলে বুঝতে পারবে এবার। আর সেপারেট করা হয় প্রত্যেকটার মাঝে কি দিয়ে? ডট দিয়ে। 8 বিট, 8 বিট ডট থাকছে, 8 বিটকে 4 32। তো এখানে রিজার্ভ থাকছে হচ্ছে 110। নেটওয়ার্ক আইডিতে 110 কি থাকছে? রিজার্ভ। তাহলে কতগুলো পজিশন আমার ওপেন রয়ে গেল? 21। রিজার্ভ যদি 110 থাকে, তাহলে ওপেন থাকছে কটা? কটা বলো? 21 ওপেন থাকছে। তাহলে এর নেটওয়ার্ক আইডি হচ্ছে 2^21 - 2। দিস এ নেটওয়ার্ক আইডি। এটা কনফিউশন করার জায়গা তৈরি করে দিয়েছে, কোনটা হতে পারে। তারপরে হচ্ছে হোস্ট আইডি কটা হবে তাহলে? তাহলে এটা বাদলে এটা, তাহলে নেটওয়ার্ক আইডি চলে গেল। তাহলে এর সঙ্গে এখানে হোস্টের সম্পর্ক নেই। হোস্টটা থাকছে হচ্ছে 8 রিমেইনিং পড়ে আছে 2^8 - 2। দ্যাট ইজ দ্য লজিক। এবার বোঝা গেছে সবার? এটা গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক, এটা একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মৈনাক বলো, মৈনাক, শুভজিৎ, সবাই বলো। এবার এবার বুঝতে পেরেছো ঠিক করে? এবার বাড়িতে কি করবে, এটা ক্লাস এ ক্লাস বি এই দুটো ভালো মতন একবার দেখে নেবে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। একই জিনিস, ওখানে 8 বিট চড়া হবে, 8 বিট লেন্থ হবে তোমার ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য হবে 16 বিট, এভাবে চলবে। এরপরে বলছি 6 নাম্বার, এ মড 16 কাউন্টার ক্যান কাউন্ট ফ্রম 0000 টু বাইনারি। বলো এটা কত হবে? এটা সোজা সোজা কোশ্চেন। ভেরি গুড, সি হবে, কারণ লাস্টে 111 গিয়ে আমার কি হচ্ছে? শেষ হচ্ছে। সি এরটা ঠিক আছে। সো দিস ইজ অ্যান্সার ইজ সি। সাউন্ড কার খোলা? মৈনাকের নাকি? মৈনাক, বাচ্চা কাচ্চা আসছে নাকি বাড়িতে? ও আচ্ছা। 7, to delete a table completely from the database, which of the following SQL command may be used?
এটা কোনটা হবে? ভেরি গুড, ড্রপ। দেখো এবার তোমাকে পরীক্ষার সময় একটা ডিফারেন্স লিখতে দেয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রপ অ্যান্ড ডিলিট, কি বলবে? বেসিক কনসেপ্ট থেকে ড্রপ ঠিক অ্যান্সার। এবার কাউকে বললো ভাইবাতে কোশ্চেন করেছে, একদম তোমাকে একটু ই করার জন্য, জাস্ট পুরোপুরি কি জানো না জানো, ভাইবাতে পুরোপুরি ধরো নাম্বার দিচ্ছে, কিন্তু তোমাকে অনেক ধরনের কোশ্চেন করছে। বললো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রপ অ্যান্ড ডিলিট। প্রথমেই ডিফারেন্সটা যখন বলবে সবার আগে একটা ডিফারেন্স দিয়ে শুরু করবে, বলবে ড্রপ তোমার কোন কার আন্ডারে পড়ছে? ড্রপ কিন্তু পুরোপুরি পড়ছে হচ্ছে ডিডিএল কমান্ডের আন্ডারে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই কমান্ডের আন্ডারে কে বিলং করছে? ড্রপ। ওকে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে এটা পড়ছে ড্রপ, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে ড্রপের সাহায্যে একটা স্কিমার, একটা ধরো একটা স্কিমাকে মানে ডেটাবেসের মধ্যে টেবিল আছে, এন্টার টেবিলটা কি করে দেওয়া যায়? ডিলিট করে দেওয়া যায় ড্রপের সাহায্যে। টোটাল এন্টায়ার টেবিলটাকে ইট উইল বি ডিলিটেড, ডিলিট করে দেওয়া যায় ড্রপের সাহায্যে। ঠিক আছে তো, প্রথম কথা। আর তাহলে ডিলিটে কি কাজ, কি হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ ডিলিট? ডিলিটের প্রধান কাজ হলো, ডিলিটের সাহায্যে সবার আগে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো, একটা ধরো স্কিমা বা টেবিল আছে, একটা টেবিল আছে, টেবিলের মধ্যে আমার 5টা রেকর্ড আছে। সে আমি তোমাকে একটা, আমি না আঁকতে তো আমার সময় লাগবে, একটা রেডিমেড করে টেবিল কিনে ডিসকাস করছি, ঠিক আছে? একটা আমি রেডিমেড টেবিল নিয়ে আসছি, এসকিউএল টেবিল এক্সাম্পল। আচ্ছা, যে কোনো টেবিলকে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই ধরনের একটা টেবিল আছে, ভালো মতো খেয়াল রাখবে, ডান দিকটায় এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা আমি চাইছি যে টোটাল এ রোটাকে ডিলিট করব, দিস রো, এই রোটাকে ডিলিট করব, 2 নম্বর রোটাকে। তখন কিন্তু আমাকে ড্রপ করলে হবে না, তখন আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? এসকিউএল এ ডিলিট কমান্ডকে অ্যাপ্লাই করতে হবে। এট দ্যাট কেস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ডিলিট কমান্ড। সো দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ড্রপ অ্যান্ড ডিলিট। আর ডিলিটটা বিলং করছে ডিএমএল কমান্ডের আন্ডারে। ডিএমএল, ডিএমএল মানে কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে হয় বোঝা যাচ্ছে তো সবার? তাহলে এটা কোনটা করবে? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আমাকে বলে, এটাই মাত্র করিয়েছি, কাউন্টার হ্যাজ দ্য ফলোইং কাউন্ট স্টেটস 1 1 1 0 0 1 and 0 0. What is the mod value? হ্যাঁ, ভেরি গুড, 4। এই মাত্র করিয়েছিলাম, একদম ঠিক অ্যান্সার। চলো, এটা মনে একটু বোঝা যাচ্ছে, তাও তোমার যে মনে করো যে একটু এখানে হয়েছে, আমি তো বলে দিচ্ছি। The truth table of SR flip flop, how many valid entries? 1 2 3 4. কি হবে অ্যান্সারটা? চিন্তা ভাবনা করে বলো। পাঁচটা কি করে আসছে? এসআই ফ্লিপ ফ্লপে ধরো এখানে 1 2 3 4 চারটেই তো অপশন আছে, একটু ভাবো। ফোন এসছে, একটু দাঁড়াও তো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ইয়াকোবারতে বলছিলাম। আচ্ছা, আমি এখনো ফিরিনি কলকাতায়। হ্যাঁ, আমি সোমবার ফোন করবো। হ্যাঁ আচ্ছা, সোমবার। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ব্যাক রিং করে নেবো, এই নাম্বার সেভ করে দিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক ওকে, আছে, সোমবার শিওর, করুন। ঠিক আছে। একদম ঠিক আছে, ঠিক আছে, মর্নিং এ ফোন করে দেবো, আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, ঠিক আছে, আর্লি মর্নিং। ঠিক আছে। একদম ঠিক বলেছে ও, 3 ইনপুট সি হবে। কেন 3 হবে, এক্সপ্লেনেশন বলো একটু আমাকে।
আচ্ছা, এখানে ওটা একটা ঠিকই ওইভাবে একটা ভাবতে পারো। আরেকটা হচ্ছে তুমি এসআর ফ্লিপ ফ্লপে চিন্তা করে দেখো তো, 1 1 দিলে তার ইনপুটটা কি হয়ে যায়? ইনভ্যালিড স্টেট হয়ে যায় না, তাই না? ওই যে পরীক্ষার সময় আসে তো, ইয়েস ফরবিডেন, বা যেটাকে আমরা বলি হচ্ছে তোমার রেস কন্ডিশন, তাই না? তাহলে কটা কটা তার ভ্যালিড ইনপুট হচ্ছে? হ্যাঁ, রেস অ্যারাউন্ড কন্ডিশন। এই দেখো দাগ নিয়ে নিচ্ছে একা একা। রেস, এইটা 3 নাম্বার, সি নাম্বার অ্যান্সার হবে। তারপরটা চলো, আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু মুখস্থ কথা ওকে বলছি না, আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে ধরে এক্সপ্লেন করছি এবং তার সঙ্গে রিভিশনটাও করে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ এমটি ট্যাগ, এটা চিন্তা ভাবনা করে বলো। মৈনাক, শুভজিৎ, সবাই দেখো মন দিয়ে। কোনটা গো? হাও কোনটাকে পোর্শন ভুল বলছে বুঝতে পেরেছি আমি। বলো। হ্যাঁ, মানে কোশ্চেনটা একটু গন্ডগোল, কোশ্চেনটা আমি কারেকশন করিনি সে সময়। ঠিকই আছে, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু কারেকশন করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ এমটি ট্যাগ, কথা লিখেছো তো? এইচআর আছে, এ, বিআর, আর এখানে ডি নাম্বার লেখা হচ্ছে অল অফ দিস। ডি তে লেখো অল অফ দিস। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যাঙ্কার হবে অ্যান্সার, ঠিক আছে? আবার কে ফোন করছে? হ্যালো, আমি সর্বজয়া বাবা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভই গেলাম, শুভেচ্ছা রইল, শুভেচ্ছা রইল আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুভেচ্ছা রইল, শুভেচ্ছা জানালাম। আপনাকেও হ্যাঁ শুভেচ্ছা। বলুন বলুন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিছু বলবেন? না না, আমি এই ফোন করলাম। ও আচ্ছা আপনার সাথে আলাপ হয়নি আমার। আচ্ছা, আপনাকে আমি ক্লাস শেষ করে কথা বলছি, আমি 10:30 নাগাদ ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, একদম আমি ফোন করবো, ব্যাকরিং করে। না না, ব্যাকরিং করে নেবো আপনাকে, ঠিক আছে। দেখো এই অ্যান্সারটা এ ট্যাগ হবে। এ ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের সাহায্যে আমরা হাইপার লিঙ্কটাকে ইমপ্লিমেন্টেশন করি, হাইপার লিঙ্ক। আর প্রত্যেকটা কিন্তু এখানে এমটি ট্যাগ, এখানে অল অফ দিস করবে, যেহেতু এইচআর হচ্ছে হরাইজন্টাল রুল, বিআর হচ্ছে ব্রেক ট্যাগ, এখানে নান অফ দিস মানে অল অফ দিস ছিল। অ্যান্সারটা এ হবে। চলো পরেরটা, সি প্লাস বা এক্সট্রাকশন আবার এই মাত্র করেছি আমি। হুম, এই মাত্র করা হয়েছে। তাহলে সি নাম্বার 11, সি। Which command is used to give the permission to use a database in DBMS? অ্যান্সারটা হবে গ্রান্ট, গ্রান্ট কমান্ড। 12 বি। নেক্সট, এক্স functionally dependent on y, y on z, then x on z. This dependency is called trivial, partial, transitive, full। কি হবে? না, একটু ভেবে বলো। তুমি ফুল বলেছো, আর কে? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হবে, হ্যাঁ, ফুল হবে না। দেবে একটু ভুলে একটা গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে কোনটা বলো বাবা? এই যে পার, গ্র্যান্ড, রিভোক, অ্যাড, এগুলো তো?
ও আচ্ছা আচ্ছা, ট্রিভিয়াল পার্শিয়াল ট্রানজিটিভ ফুল দেখবে, ডিপেন্ডেন্সি চ্যাপ্টার যেটা আছে বইয়ের মধ্যে দেখবে, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি। একটু তুমি ওপেন করো বইটা, ও বইটা খুললে বুঝতে পারবে, এটা একদম পরিষ্কার লিখে দেওয়া আছে, এ বি, তার থেকে এ বেরিয়ে যাচ্ছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে। হ্যাঁ, এটা তোমাকে একটু বইটা খুলে দেখো, তাকে পরিষ্কার লিখে দেওয়া আছে। না পারলে পরের দিন আনবে, বলে দেবো আমি। ঠিক আছে, একদম তুমি এটা পাবে হচ্ছে বলছি নর্মালাইজেশনের আগের চ্যাপ্টারটাতে, নর্মালাইজেশনের ঠিক আগে ফাংশনাল ডিপেন্ডেন্সি ওখানের মধ্যে আছে আর কি। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এটা বলো, এইমাত্র করিয়েছি। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কোনটা হবে? ক্লাস। ঠিক আছে, তারপরটা এটা দেবজ্যোতি বলো, ইন রিলেশনাল অ্যালজেব্রা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউনারি অপারেটর? দেবজ্যোতি বলো। সেট ডিফারেন্স, হ্যাঁ। আচ্ছা, তুমি সেট ডিফারেন্স, আর কার কি অ্যান্সার আসছে শুনি। আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে একটু বলে রাখি, ইন রিলেশনাল অ্যালজেব্রা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনারি অপারেশন, এখানে অপারেশন দু রকমের হচ্ছে, একটা ইউনারি, একটা বাইনারি। ইউনারি মানে হচ্ছে যারা একটি মাত্র রিলেশনের উপরে, একটি মাত্র টেবিলের উপরে পুরোপুরি কাজ করবে, একটি মাত্র টেবিল, অনলি ওয়ান টেবিল বা অনলি ওয়ান রিলেশন, যেমন সিলেকশন প্রজেকশন, অবভিয়াসলি এটা হবে, কোনো অসুবিধা নেই। বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি, এটা কোনোভাবে হবে না, তাহলে এটা কিন্তু এরা প্রত্যেকে ইউনারি অপারেশন। একমাত্র সেট ডিফারেন্স, সেট ডিফারেন্স কি করে, দুটি টেবিলের উপরে কাজ করছে, তাই এটা নিশ্চয়ই ইউনারি হবে না। এই জন্য হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউনারি অপারেশন, অ্যান্সারটা সেট ডিফারেন্স ইজ এ কারেক্ট অ্যান্সার। ঠিক বলেছে। 16 নাম্বার, the feature of database that allows to access only certain records in a database in is called as a queries. মানে কোনো একটা পার্টিকুলার রেকর্ডের থেকে কোনো একটা ইনফরমেশনকে কালেক্ট করা, the features of database that allows to access only certain records in database is called as a query. So হলো C, end-to-end connectivity is provided from host to host in network ID, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, ফিজিক্যাল লেয়ার। অ্যান্সারটা তোমার হবে হচ্ছে পুরোপুরি সেশন লেয়ার। কারণ আমরা সেশন লেয়ার কেন বলছি একটু ডিসকাস করি। সাপোজ ইউ আর গোয়িং টু এ এটিএম টু কালেক্টিং মানি অর উইথড্র মানি ফ্রম এটিএম কাউন্টার্স, তুমি জাস্ট, ইয়েস, যখন আমরা কার্ডটাকে এন্ট্রি করছি অ্যাট দ্যাট টাইম, whenever we enter a card into the punch machine, জাস্ট একটা তোমার কি হলো, সঙ্গে সঙ্গে তোমার টোটাল ইনফরমেশন দেয়ার শোয়িং দেয়ার ইয়োর ওন ইনফরমেশন, তোমার কত টাকা ব্যাংকে ব্যালেন্স আছে, তুমি উইথড্র করবে না ব্যালেন্স চেক করবে, হোয়াট এভার ইউ ক্যান চুজ দ্য এনি সার্ভিসেস ফ্রম দেয়ার এন্ড। এবার তুমি কার্ডটাকে পাঞ্চ করলে অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ এ ফোন কল, ওয়ান ফোন কল অ্যারাইভ, জাস্ট ইউ আর বিজি ফ্রম ইউর ফোন কলস, তুমি বিজি হয়ে গেলে ফোন কলসে, বাট ইউ আর নট অ্যাট দ্যাট মোমেন্ট ইউ আর নট রিমেম্বারিং যে তুমি যে কার্ডটাকে পাঞ্চ করে দিয়ে দাঁড়িয়েছিলে। তখন কি হবে, সার্টেন পিরিয়ড অফ টাইম, আফটার 1 মিনিট অর আফটার 2 মিনিটস, অটোমেটিক্যালি সেশন আউট, দ্যাট মিনস লগ আউট হয়ে যাবে, পার্সোনাল লগ আউট, সঙ্গে সঙ্গে লগ আউট হয়ে যাবে। এখানে কি হচ্ছে, হোস্ট মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এন্ড টু এন্ড, হোস্ট টু এন্ড, সাপোজ যে সার্ভারকে ওই পান্ট, যেটা আমরা টেলনেটের ক্ষেত্রে করি, যে রিমোটলি যখন লগ ইন করছি, সে হোস্ট এন্ড টু এন্ড কানেক্টিভিটি ইজ প্রোভাইডেড ফ্রম দ্য হোস্ট টু হোস্ট। এই যে একটা সেশন যখন সেশন যখন শুরু হচ্ছে, এবার তুমি যখন সার্টেন পিরিয়ড অফ টাইমে, সাম পিরিয়ড অফ টাইম ইউর আইডিয়াল ইনস্টেট, অ্যাট দ্যাট টাইম সেশন অটোমেটিক্যালি আউট। তো এটার জন্য যে লেয়ার ইজ রেসপন্সিবল, দ্য লেয়ার নেম ইজ সেশন লেয়ার। ক্লিয়ার? বলো।
ওখানে তুমি একবার কাজ করে দেখো, আমি তো করে দেখিনি, এটা জাস্ট একটা বলছি। কার্ডটা ঢুকে তুমি যদি অনেকক্ষণ যে দাঁড়িয়ে থাকো কোনো কাজ না করো, সেখানে মানে সেশন আউট হয়ে যায় অটোমেটিক। আমি করে দেখিনি, মেবি একবার হয়েছিল, বড় খেয়াল পড়ছে না, করে দেখো একবার। হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালি কেন করা হয় বলো তো? ফর ইউর সিকিউরিটি রিজন, বেসিক্যালি সিকিউরিটি রিজন। এবার দেখো এটা করা দরকার নেই, হ্যাঁ 18 নাম্বারটা ছেড়ে দাও, 18 নাম্বারটা পুরোপুরি আউট অফ সিলেবাস, কারণ তোমাদের নর্মালাইজেশনটা বাদ দিয়ে দিয়েছে, ওটা নিয়ে আমি ডিসকাস করে এখন বাদ দিয়ে দিচ্ছি। সি প্লাস প্লাস ইজ এ ড্যাশ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, কি হবে? বোথ এ অ্যান্ড বি, মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বটে, আর তার সঙ্গে সঙ্গে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অ্যান্সার ইজ এ অ্যান্ড বি। ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার পুরোপুরি যে ল্যাঙ্গুয়েজ গুলো, যেমন আর ল্যাঙ্গুয়েজ নাম শুনেছো? আর, ওই আর ল্যাঙ্গুয়েজ গুলো তুমি দেখবে পুরোপুরি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন টাংশন নিয়ে, ম্যাটল্যাব নিয়ে কাজ করে এগুলো, ঠিক আছে তো? হ্যাঁ, ওটা ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখনকার দিনে পুরোপুরি ডেটা সায়েন্সের খুব ইউজ করা হচ্ছে, আর ল্যাঙ্গুয়েজটাকে। ওই টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, পিএইচপি আর ল্যাঙ্গুয়েজ, এবং তার সঙ্গে সঙ্গে পাইথন খুব ইউজ হচ্ছে এখন। হুম, বোথ এ অ্যান্ড বি করো। এটা তো করে দেখিনি বাবা, ইএক্সি বলে পাইথনটা কিন্তু কম্পাইলেশন প্রোগ্রাম হয় না, পাইথন কিন্তু ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, কিন্তু ডিরেক্টলি কিন্তু ডাইরেক্টলি কিন্তু কম্পাইল হয় না, খুব ফাস্ট এটা ইন্টারপ্রিট করছে ও, বুঝলে তো? হ্যাঁ, সে সেভ করতে হবে, কম্পাইল করতে না, এটা ইন্টারপ্রিট হচ্ছে পাইথনের মধ্যে। ইএক্সি মনে আছে ওটার মানে করা যায় না মেবি, সেটা একটু জানতে হবে আমাকে একবার, ঠিক আছে? পাইথন তো তোমার বেসিক্যালি, পাইথনটা তোমার পুরোপুরি তো ব্যবহার করা হয় হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স বা বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা, ইউআই ডিজাইন করার জন্য। পাইথনের লাইব্রেরি যেটা হয় না, পাইথন লাইব্রেরি ইজ ভাস্ট লাইব্রেরি রাদার দ্যান সি। লাইক তুমি পাইথন প্রোগ্রামিং এর আমি দেখছিলাম একটা বই পাওয়া যায়, টেকনো ওয়ার্ল্ড যদি যাও দেখবে, পুরোপুরি ম্যাথস এর সমস্ত ফাংশন পাইথন দিয়ে হচ্ছে। যেমন ধরো ট্রপিজয়েডাল রুল, যে রুলগুলো নিয়ে ইন ফিউচারে ম্যাথমেটিশিয়ানরা, যেমন নিউটন র্যাপসন মেথড, নিউটন ব্যাকওয়ার্ড, নিউটন ফরওয়ার্ড, এরকম কিছু কিছু নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে প্রবলেমগুলো পুরো রেডিমেড ফাংশন তৈরি করা আছে, অনলাইনে ক্যালকুলেটরের মতন। তুমি যা ইম্পোর্ট করে ফাংশনটাকে কল করবে, তোমার টোটাল রেজাল্ট দিয়ে দেবে। মানে এর লাইব্রেরি বিশাল ভাস্ট পাইথনের, এবং ইন ফিউচার পাইথনের বিশাল একটা ওপেনিং থাকছে, পাইথন দিয়ে অনেক কাজ হবে এবং হচ্ছেও, বুঝতে পারছো তো? না, পাইথনে তুমি মেশিন লার্নিংটা শেখো, তাহলে ভালো বুঝতে পারবে। মেশিন লার্নিং যদি শিখতে পারো, পাইথন দেখবে অনেক ওখানে হেল্পফুল হবে তোমার ক্ষেত্রে। ঠিক আছে, চলো পরটা বলছি। এটা বলে কি আছে? র্যাপিং ডেটা, and its related functionality into a single unit is known as, very good, encapsulation. সবাই একমত তো? পরটা, which concept allows us to reuse the writing code? Right, inheritance, 21 রাইটিং করে একটা হচ্ছে এক্সাম্পল, আমি একবার ভাবছিলাম করে দেবো, এবং তো এটা নোটস করে দেওয়ার কথাই ছিল, আমি এখানে করতে পারি, আমি করে পাঠিয়ে দেবো। আমার সিও অলরেডি পাঠিয়েও রেখেছিল এটা করার জন্য, আমি পুজোর মধ্যে ভুলে গেছি। আমি এক্সাম্পল দিয়ে পাঠিয়ে দেবো একটা, ঠিক আছে? পরেরটা দেখো, ড্র এ ব্লক ডায়াগ্রাম অফ জেকে ফ্লিপ ফ্লপ, হোয়াট ইজ ল্যাচ, হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ, প্রাইমারি কি, এগুলো পারলে লিখে নিয়ে এসো। আর মৈনাক যদি পারো, যে যে কোশ্চেন গুলো পাঠাচ্ছি একটু প্রিন্ট আউট করে এনো, তাহলে ওরা তাহলে পরের দিন জেরক্স করে নিতে পারবে। হুম, ভালো হবে, কারণ আমাদের সব, আর মোনাকাটা ভালো মানে গুছিয়ে রাখে তো, তোমরাও তো গুছিয়ে রাখো। মোনাকাটা আমি দেখেছি, দেখে বলছি আর কি, সবাই হয়তো গুছিয়ে রাখে। তা কি করবে, একটা ফোল্ডার বানাবে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, কারণ আমাদের তো প্রচুর দেবে, এদিক ওদিক নোটস দেই আমরা, এই নোটস দিচ্ছি, ওই কোশ্চেন দিচ্ছি। সো এটা কি হয়, যে একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে না ওটা মানে ভুলে যাওয়ার চান্সেস থাকে, হারিয়ে গেল,
হ্যাঁ, লাইফে সব গুছিয়ে রাখার চেষ্টা করো, যে কোনো জিনিস, তোমার জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং ইউ কিপ ইন অল দ্য নোটস ইন ইউর সেফ প্লেস অলওয়েজ। তাতে কি হবে, অ্যাট দ্যাট এক্সাম টাইম যখন আমরা প্রচন্ড বিজি থাকি বা উই হ্যাভ এ টেন্স ইন ডে ফর আওয়ার এক্সাম, আমরা এক্সামে প্রচন্ড টেন্স থাকি এভরিবডি, কি হবে, কি কোশ্চেন আসবে, সো মেনি থিঙ্কিংস ইন আওয়ার মাইন্ড, প্রচুর ধরনের থিঙ্কিং থাকে, প্রচুর ধরনের টেনশন থাকে আমাদের মধ্যে। তখন কিন্তু ওই গুছিয়ে না রাখলে, তুমি যদি পরীক্ষার আগে গোছাও, দ্যাট ইজ নট বেনিফিশিয়াল ফর ইউ, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে একদমই ফ্রুটফুল হবে না, সেটা কিন্তু আরো কিন্তু টাইম ওয়েস্টেজ হবে। সো যেটা আমরা পাচ্ছ, সুন্দর একটা ফোল্ডার বানাও, একটা ফাইল করো, ফাইল করে সুন্দর করে রেখে দাও, এবং তাহলে কি হবে, তোমার জিনিসটা একদম হাতের কাছে থাকবে। আর যখনই হাতের কাছে থাকবে, তুমি এমনি টেনশন থেকে অনেকটা ফ্রি হতে পারবে। তোমার কাছে নোটস রেডি থাকে, তোমাদের মেটেরিয়াল রেডি থাকে, তুমি এক্সামে ভালো করতে বাধ্য। বারে বারে বলছি, তোমার কাছে সমস্ত রেডি রাখতে হবে সবার আগে। আমি যুদ্ধে যাওয়ার আগে আমার যদি আমার যদি অস্ত্র শস্ত্র যদি না ঠিকঠাক রেডি না থাকে, আমি যুদ্ধে লড়াই করে জিততে পারবো? আই ক্যানট উইন, আমি কোনোদিনই পারবো না। আমি সবসময় কিন্তু হেরে হেরে আসার চান্সেসটা বেশি। যুদ্ধ দেখা যাচ্ছে যে আগে রাজারা কি করে, অ্যাটাক হচ্ছে, অ্যাটাক হচ্ছে কোথা থেকে, এখন তুমি ভাবছো তখন আমি গোছাবো কোথায় অস্ত্র আছে শস্ত্র আছে, তাহলে কিন্তু আর হবে না। তখন ততক্ষণে দেখবে চলে এসছে অ্যাটাক করতে। তাই আগের থেকে সব গুছিয়ে রাখো, কারণ পরীক্ষা কখন কি হবে, কারণ তোমরা এমনি প্যান্ডেমিক সিচুয়েশন, একটা সার্টেনিটি পিরিয়ডের মধ্যে লিভ করছো, এটা মনে রাখবে, কারণ তোমাদের মাইন্ডে বিশাল এফেক্ট পড়ছে, আমি বুঝতে পারছি। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস, বিকজ অলমোস্ট 2 ইয়ার্স তোমরা কিন্তু ডিটাচ ফ্রম স্কুল। হ্যাঁ, এটা একটা মাইন্ডে বিশাল এফেক্ট পড়ছে, এটা জন্য একটু টেন্স ফ্রি থাকার চেষ্টা করবে, কারণ পরীক্ষা কবে একটা আনসার্টেনিটি। তো এই ধরনের জিনিসগুলো থেকে এই থাকা যায়, একদম নিজেকে গুছিয়ে রাখো, তারপর যা হবে দেখা যাবে। বুঝতে পারলে? এগুলো সব সুন্দর করে লিখে নেবে, যেটা যেটা পারবে। আর একটা কোশ্চেন ডিসকাস করি, দাঁড়াও, এটা তোমরা একটু করার চেষ্টা করো, তারপর আমি যা হয় বলছি, তবে কি কি করতে হবে বলে দেবো। এটা একটু চিন্তা করো। লিঙ্ক লিস্ট আমি সামনের দিন পড়াবো, একদম সামনাসামনি, ঠিক আছে? একদম সামনাসামনি, কারণ ওইটা অনলাইনে না, তোমার ভালো রকম বোঝানো যাবে না। বুঝতে পারলে? সিরিয়াসলি, একদম। আমাকে একটু বুধবার দিন বা বৃহস্পতিবার মেসেজ করে দেবো, লিঙ্ক লিস্ট বলে, তবে নোটস সব নিয়ে চলে আসবে একবারে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু করে ফেলো দেখি, যতটুকু পারবে। তুমি 5 মিনিট 10 মিনিট টাইম নাও। এখানে টোটাল তোমার 11টা এমসিকিউ আছে, নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা স্ট্রাকচার থেকে। চেষ্টা করো, আমি 10 মিনিট বসে আছি, 5 মিনিট বসছি, 5 মিনিট প্রথমে দেখে নাও, পরে আমি ডিসকাস করছি। প্রথমটা কি হবে, হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর এরর কারেকশন এন্ড ডিটেকশন। একটা কথা বলে দিই, ভালো টিপস বলে দিচ্ছি। তোমাদের ফিজিক্সে এমসিকিউ এ কত থাকে? 14। কেমিস্ট্রিতে? দেবজিৎ কত থাকে দেবজ্যোতি? মোরললেস। আচ্ছা, জিজ্ঞে এমসিকিউ কম্পিউটার সায়েন্সে থাকছে 21 মার্কস। যে করে হোক 21 মধ্যে কিন্তু 21ই পাওয়ার চেষ্টা করতে হবে, আমি বারে বারে বলে দিচ্ছি। ওখানে 14, এসে কিউ 14 পাওয়াটা খুবই সহজ, কোনো অসুবিধা নেই।
এমসিকিউ একটু পাওয়াটা টাফ, একটু ভুল হয়ে যাওয়ার চান্সেস থাকে। দেখবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট টাইম পাচ্ছ যখন ফুল পরীক্ষা যখন হয়, ইউ হ্যাভ লটস অফ টাইম, 70 মার্কসের জন্য লটস অফ টাইম। সো একটা এমসিকিউ করার সময় প্রচুর দিক ভেবে নিজের মাইন্ড ক্যালকুলেটিভ করে কিন্তু টিকটা দেবে। আর চেষ্টা করবে ইউ অলওয়েজ ট্রাই নো ডিসকাশন। তোমার পাশে যখন তোমার কোনো ক্লাসমেট থাকবে তার সঙ্গে ডিসকাশন করার চেষ্টাই করবে না, তারা কিন্তু তোমাকে কনফিউশন তৈরি করে দেবে। বাট বলে দিচ্ছি, নিজের উপরে কনফিডেন্স রেখে পরীক্ষাটা দেবে, কারণ এতে আমি দেখেছি, আমি খাতা দেখার সময় প্রচুর বার দেখেছি ঠিক অ্যান্সার কেটে ভুল করে এসছে। অ্যান্সার ঠিক, যেমন হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর এরর কারেকশন এন্ড ডিটেকশন, অ্যান্সার ইজ ডেটা লিঙ্ক লেয়ার। অ্যান্সার কি হবে? ডেটা লিঙ্ক লেয়ার। এবার ডেটা লিঙ্ক লেয়ার তুমি করেছো, পাশেরটার সঙ্গে তুমি কনফিডেন্স, ও কি করেছে দেখতে গিয়ে সি করে দিয়ে বা ডি করে দিয়ে বেরিয়ে চলে গেছে। এমনই হয়েছে ঠিক করেছে, সি কেটে সি করেছে, আবার কেটে এ করেছে, এই কিন্তু ভুলগুলো কিন্তু করে। কিন্তু এটার জন্য একমাত্র কিসের জন্য হয় জানো? পাশে স্টুডেন্টের সঙ্গে ডিসকাস করার জন্য হয় এটা। তুমি কিন্তু ঠিক, তোমাকে আমি সিঙ্গেল বসিয়ে দিয়ে তুমি ঠিক করে দিয়ে চলে আসবে, যখনই পাশে স্টুডেন্টের সঙ্গে বসবে তখন দেখবে ভুল হয়ে চলে আসবে। এটা শিওর, এটা একদম সাইকোলজিক্যাল ব্যাপার। এটা নিজের উপরে তখন অন্যের উপরে কনফিডেন্সটা বেড়ে যায় বেশি। কি মনে হয় না ব্যাপারটা এরকম? আচ্ছা, আর কার ক্ষেত্রে? শুভজিৎ ঠিক বলছি কিনা বলো? এটা হয়, এটা একদম মানে আমি দেখেছি, প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি জিনিসটা। মানে যারা করেনি ঠিক আছে, এই জিনিসটা করার চেষ্টা করবে না। পরেরটায় আসো। ইন প্যারালাল ট্রান্সমিশন n number of bits require dash number of communication channel. In parallel transmission, n number of bits require dash number of, হ্যাঁ আচ্ছা, ও বলেছে n স্কয়ার, আরো কিছু অ্যান্সার আসবে দেখবে। শ্রেয়সী কি বলছো? আচ্ছা আচ্ছা, ও বলছে ভুলে গেছে, ও বলছে n স্কয়ার, ও বলছে 2n। আচ্ছা, আর কেউ? n স্কয়ারও হবে না, 2n ও হবে না। এবার চলে গেল দুটো, সি আর ডি, কোনটা হবে এবার? 50-50 খেলছে এবার। ইন প্যারালাল ট্রান্সমিশন n না, হ্যাঁ নান অফ দিস হবে। তার কারণটা বলে দিচ্ছি অ্যান্সারটা। ইন প্যারালাল ট্রান্সমিশন n নাম্বার অফ বিটস রিকোয়ার n নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। বারে বারে পড়ানোর সময় বলেছিলাম, যাক কি ভুলে গেছে অসুবিধা নেই। n নাম্বার অফ বিটস রিকোয়ার, এখন ভুলে যাওয়ার কোনো অসুবিধা নেই, পরীক্ষার সময় না ভুললেই হলো। n নাম্বার, n প্যারালাল ট্রান্সমিশন n নাম্বার অফ বিটস রিকোয়ার n নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। আর তোমাদের পরীক্ষা যখন এইচএস রুটিন দেবে, যেদিন পরীক্ষা হবে আমাদের, আমি কথা দিচ্ছি, আমি যেখানেই থাকি না কেন, সেদিন অনলাইন যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমরা আধ ঘন্টার জন্য হলেও সবার সঙ্গে বসে কি কি পড়তে হবে আরেকবার, পরীক্ষার সময় যদি কেউ রিকোয়ারমেন্ট থাকে, আর আধ ঘন্টা কেন, 15 মিনিটস, অনলি 15 মিনিট গ্রুপ কলস করে নিয়ে বা একটা অনলাইন লিঙ্ক দিয়ে আমি বলে দেবো এই জিনিসগুলো ভালো মতন দেখে যাও, ঠিক আছে? 15 মিনিটস বা 20 মিনিটস এর মধ্যে বলে দেবো আমি, যে কোনো টাইম তোরা পড়ে নেবে, তখন বাকি থাকবে। যদি গ্যাপিং থাকে, কারণ অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স পরীক্ষাতে গ্যাপিংটা থাকে না, এটা একটা সমস্যা হয়, মানে ম্যাথসের পরেই কম্পিউটার সায়েন্স দিয়ে দেয়, বায়োলজিতে আবার গ্যাপ থাকে, ওটা কিন্তু একটা বিশাল চাপের কিন্তু। তাহলে এর নাম্বার অফ, হ্যাঁ যখনই থাকবে একটা আমরা গ্রুপ ডিসকাশন করে নেবো সবার সঙ্গে আলোচনা করে, তাতে তোমার কি হবে, পড়াটা রেডি করে রেখে দেবে একদম। আমি বারে বারে বলছি, কম্পিউটার সায়েন্সে তোমাকে দেখবো অনেকটা সেভ করে দেবে কিন্তু বেস্ট অফ 5 এর জন্য। ফিজিক্স কেমিস্ট্রি কোনো না কোনো পেপার কিন্তু একটা ভয়ঙ্কর কঠিন হয়ে যায়, প্রতিবার দেখি আমি। সেক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্সের নাম্বারটা বেস্ট অফ 5 এর ক্ষেত্রে বিশাল দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে।
ওই জন্য এটাকে খুব জোর দিয়ে পড়ো, কারণ এখনকার দিনে কিন্তু ওই ইলেকটিভ অপশনাল বলে কিছু হয় না। বেস্ট অফ 5 ক্যালকুলেশন করবে, ভালো মতন পড়বে। n নাম্বার অফ বিটস রিকোয়ার্ড n নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। যদি এটাকে এরকম বলতাম, ইন সিরিয়াল ট্রান্সমিশন n নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ড্যাশ নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল, তখন কি হতো? প্যারালালে আমার n নাম্বার অফ বিটস এর জন্য n নাম্বার কমিউনিকেশন চ্যানেল হচ্ছে, তা সিরিয়ালের ক্ষেত্রে কি হতো? ডায়াগ্রামটা আমি মনে হচ্ছে ভুলে গেছো, এই ডায়াগ্রামটা দেখো একবার। ধরো এই হচ্ছে আমার সেন্ডার, আমি এটাকে ট্রান্সমিশন করব এই এন্ডে গিয়ে। কটা বিট আছে আমার এখানে? এটা কি ধরনের ট্রান্সমিশন? প্যারালাল ট্রান্সমিশন। কটা বিট ছিল? 1 0 1 0 1 1 2 3 4 5, 5 বিটস এর জন্য 5 কমিউনিকেশন চ্যানেল ছিল। সিরিয়াল হলে কি হতো? সিরিয়াল হলে কিন্তু এই ছবিটা পুরো চেঞ্জই হয়ে যেত। এখানে একটি মাত্রই কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন থাকতো, অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল ইজ রিকোয়ার্ড। বোঝা যাচ্ছে কি বললাম? বইয়ের মধ্যে প্রচুর করা আছে, দেখবে তোমার মনে হয় এটার ভিডিও দেওয়া আছে কি না, খাতা করা থাকবে শিওর। পরটা আসো। when a signal travel a distance at a particular signal losses its strength, the term known as, মানে একটা সিগন্যাল যখন ট্রাভেল করবে, এরকম দেখো, in this way the signal will be travel in this way, এ ট্রাভেল করছে। এই দেখো সিগন্যাল স্ট্রেংথ এখানে লুজ হচ্ছে, লস হচ্ছে না, এই যে লসিংটা হলো, সিগন্যাল স্ট্রেংথটা কমে গেল, তাই তো? এই কমে যাওয়া ব্যাপারটাকে কি বলে, যেখানে লস করে সিগন্যালটা? বলছে when a signal travel a distance at a particular signal losses its strength, the term known as, কি হতে পারে? attenuation, right? 3 এ which of the following is an, হ্যাঁ বেড়ে যাওয়াটা অ্যাম্পলিফাই, সিগন্যালটা কমে গেলে অ্যাম্পলিফাই হচ্ছে, রিপিটারতে অ্যাম্পলিফাই করা হচ্ছে। যেখানে লস করছে সেখানে তুমি অ্যাম্পলিফায়ার লাগিয়ে দাও, তুমি অটোমেটিক রিগেইন করছে। বুঝতে পারছো তো? এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এই বারে বারে একই কোশ্চেন এসছে, একই রকম অ্যান্সার, 4 সি। এটা বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ, না এফডিডিআই টেকনোলজি ইউজড ড্যাশ টপোলজি। হ্যাঁ রিং টপোলজি, ঠিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। কোনটা হবে? ট্রি, গ্রাফ, বোথ এ এন্ড বি, নান অফ দিস। কোনটা হবে বলো? বোথ এ এন্ড বি, রাইট। নন লিনিয়ার মধ্যে বোথ এ এন্ড বি, লিনিয়ার হলে এটা হতো না, বোথ এ এন্ড বি, ঠিক আছে। স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, অ্যারে, এগুলো। 7 নাম্বার, হাউ ইউজড ইন ড্যাশ টপোলজি। রাইট, স্টার টপোলজি হাফ ব্যবহার করা হয়। ক্লাস সি এর ওই কোশ্চেনটা আবার এসছে, হোস্ট আইডি রিকোয়ার ফর ক্লাস সি আইপি অ্যাড্রেস 2 to the power 8 - 2। নেটওয়ার্ক আইডি বুঝেছে, পরের কোশ্চেনটা এর মতো বুঝিয়েছিলাম, এটা পারবে। 9 নাম্বার,
How many network ID present in class C IP address? অপশন বি, আমি তোকে প্রথমে বলেছিলাম যে দুটো পার্টে আমরা ভাগ করি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। তার মধ্যে 9 বিটা হচ্ছে তোমার হবে, যেহেতু আমার রিজার্ভ থাকছে 110, 24 এর মধ্যে 110 রিজার্ভ তাহলে কতগুলো পড়ে থাকে, 21 পড়ে থাকছে। সো 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2। বলো, এটা তো ফরমেশন, একটা ফরমেশন করছে, ফরমেশন তৈরি করেছে এভাবে। তোমার যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এভাবে তৈরি করে, কেন করেছে সেটা থেকে আমি বলতে পারবো না। কেন করেছে, কোন ফরমেশন ব্যবহার করেছে, কোন পারমুটেশন লাগিয়েছে, এটা একটু আরো একটু পড়াশোনা করেই বলতে হবে, কারণ যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তোমাকে মিসগাইড করে লাভ নেই আমার, ঠিক আছে? নাম্বার অফ কম্পিউটার 12 এস্টাবলিশ এ নেটওয়ার্ক মেশ টপোলজি, হাউ মেনি ওয়ার্ডস আর রিকোয়ার্ড? মানে টোটাল যদি আমার 12খানা 66 হবে। কেন হবে দেখো, ইন মেশ টপোলজির ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি অনেকদিন ধরে তোমরা করেছিলে। হ্যাঁ, এই হচ্ছে ফর্মুলা, n ইন্টু n মাইনাস 1/2। এখানে n এর ভ্যালুটা হচ্ছে 66, সো 66 ইন্টু 66 মাইনাস 1/2, দ্যাট মিনস কত হয়ে গেল 33। 66 এখানে হচ্ছে তোমার কত হচ্ছে, কত, n ইন্টু n মাইনাস 1/2। হ্যাঁ, কি করলাম বলতো? ও আচ্ছা আচ্ছা, 12 ছিল না, আমি 66 কেন হচ্ছে, হ্যাঁ 12 এত বড় কেন আসে, হ্যাঁ হ্যাঁ, তাই বলছি এত বড় কেন আসছে। 12 ছিল, আমার n এর ভ্যালু ছিল 12, দেখে নাও। সো 6 আর এখানে হচ্ছে 11, 66। সবাই বুঝতে পারছো তো? তারপরে রাইট এ রাইট এ কন্ডিশন ফর এমটি স্ট্যাক। এমটি স্ট্যাকের কন্ডিশন কোনটা হবে? টপ ইকুয়াল টু -1, ভেরি গুড। ওভারফ্লো, স্ট্যাক ফুল, স্ট্যাক ফুল হয়ে যাচ্ছে। ওভারফ্লো লেখো, ফুল, হ্যাঁ স্ট্যাক ফুল, অনেকখানে ফুলও লেখে আর কি, স্ট্যাক ফুল করে, নো প্রবলেম। আচ্ছা, এটা গেল। এটার পোস্ট ফিস ফর্ম লিখতে পারবে একবারে, a প্লাস বি ইন্টু সি রাইট ইন পোস্ট ফিস ফর্ম। কোনো স্ট্যাক ফ্যাক ব্যবহার করো না, টাইম লেগে যাবে প্রচুর। এ বি সি স্টার প্লাস, একদম ঠিক। আচ্ছা, তাহলে এই কোশ্চেন গুলো কি করবে, এগুলো সব জেরক্স, জেরক্স তো তোমরা করে নিও সব ভালো মতন, জেরক্স গুলো করে সুন্দর করে এগুলো লিখে নিও একবার, অ্যান্সার যেগুলো যেগুলো আছে সবগুলো লিখে নিও, তো সুবিধা হবে। যেমন দেখো এখানে রাইট এ টু পি, এখানে এই ক্লাস অবজেক্ট দিয়ে তোমাকে এখানে ইভেন অড প্রোগ্রাম করতে বলেছে, অনলি ইউজিং ক্লাস এন্ড অবজেক্ট। ক্লাস অবজেক্ট ইভেন অডের যে লজিক, দেখো ইভেন অড আমরা যে প্রোগ্রাম করেছিলাম, ইভেন অডের লজিক কি সবাই জানি, আমরা একদম ছোটবেলায় করেছি। যা ভ্যালু এন্ট্রি নেব তাকে যদি 2 দিয়ে মডুলাস করি, সেটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেই নাম্বারটা ইভেন নাম্বার, আদারওয়াইজ নাম্বারটা অড নাম্বার। যেমন 15 নিয়েছি, ধরো 15 মডুলাস 2, তাকে রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, অড নাম্বার হবে। তো 16 নেই, 16 তে ভাগশেষ কত, 0, তাহলে কত নাম্বার হবে, ইভেন নাম্বার হবে। এটাকে ক্লাস অবজেক্ট দিয়ে করতে হবে, ইউজিং ক্লাস অবজেক্ট, ইভেন অডকে আমাকে ফাইন্ড করতে হবে। বুঝতে পারছি? আমি ছোট্ট একটা করে দেখিয়ে দিই, একটা সি প্লাস প্লাসের স্কোপ রেজলিউশন অপারেটর লাগিয়ে করব। দাঁড়াও, দেখো প্রথমে আমরা এখানে লিখবো কি, iostream.h হ্যাশ ইনক্লুড
হ্যাঁ, হুম হুম হুম। এখানে আমরা একটা ক্লাস তৈরি করো, হ্যাঁ, ক্লাস ইভেন আন্ডারস্কোর অট, ইন্ট এন নিচ্ছে একটা, এটাকে পাবলিক করে দিই, অ্যাক্সেস স্পেসিফায়ারটা পাবলিক, আর এখান থেকে পাবলিক দুটো রাখছি, ভয়েড একটা ধরে রাখছি হচ্ছে আমার ইনপুটের জন্য একটা নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে একবারই করছি, আমি প্রথমে করি পরে চেঞ্জ করে দিচ্ছি আমি, হ্যাঁ। কারণ আমি এটা কেন দুবারে করলাম, তার কারণ হচ্ছে, কারণ দুটো তো আলাদা আলাদা, তো একটা তোমার হচ্ছে একটা মেম্বার ভেরিয়েবল আর হচ্ছে মেম্বার ফাংশন, আমি আলাদা করে করেছিলাম। অটোমেটিক পাবলিক, হ্যাঁ জানি, আমি জানি ঠিক, কারণ কেন দুটোকে পার্ট করেছি বলতো, মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনের জন্য। ঠিক আছে, পরে ছড়িয়ে দিচ্ছি আমি, ভয়েড পাবলিক প্রোটেক্টেড আর হচ্ছে প্রাইভেট, আমি ধরো দুটোকে এইভাবে নিয়ে নিয়েছি, জাস্ট ক্লাসটাকে তৈরি করলাম, ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপকে বলছি এডিটির মধ্যে। এবার আমরা কি করব, আমি প্রথমে ভয়েড ইভেন আন্ডারস্কোর অড, স্কোপ রেজলিউশন অপারেটর দিচ্ছি, প্রথম কাকে আনবো, ইনপুটকে নিয়ে আসবো, সি আউট, এন্টার নাম্বার, সিন এন হয়ে গেল। আচ্ছা, আর এখানে কিছু দিচ্ছি না, ভয়েড শর্ত ছোট করে করি, একই স্ট্রাকচারে করবে সব, অট ক্যালসি ডিসপ্লে হোয়াট এভার, if n modulus 2 equal to 0, see out the number is even, n else see out the number is odd. হয়ে গেল, ক্লাসটা তৈরি করলাম, ক্লাসের সঙ্গে এটা করলাম। এবার আমরা কি করব, মেন ফাংশনটা তৈরি করছি, ভয়েড মেন করে, কোথায় গো, কোথায় কমা, কেন কমা দেবো, থাক না, পরে পরে দেখছি ধরো। এখানে প্রথমে অবজেক্ট বানাচ্ছি, ইভেন আন্ডারস্কোর অড ওবি1 ধরো অবজেক্টের নাম, এবার ওবি1 ডট প্রথম ফাংশনের নাম কি, ইনপুট, ঠিক আছে, পরে দেখছি আমি কি আসছে, ইনপুট ওবি1 ডট ক্যালসি, ক্লিয়ার, বাস, এরর নেই, এরর দেয়নি, হ্যাঁ, বুঝতে পারো তো। এবার রান করি, ধরো নাম্বার নিচ্ছি 89, আচ্ছা এখানে গেট সিএস লাগবে, এটা আউটপুটে দেখাচ্ছে, দেখেন 89 অড নাম্বার। আচ্ছা এখানে একটা কাজ করি, এটা সুন্দর করে দিই, এটা ঠিক দেখাচ্ছে, দ্য নাম্বার ইজ ইভেন, সেম স্ট্রাকচার ফলো করে তুমি যে কোনো কিছু করতে পারো। আর মনে যেটা বলছিল পাবলিকটা আমি একবারই দেবো, ঠিক আছে, আমি একবারই দিচ্ছি, এখান থেকে উড়িয়ে সরিয়ে দিলাম, একবারই কাজ করে যাবে। ওটা কেন করেছিলাম পার্টটা সেটা আমি বলে দিচ্ছি, কারণ আমি এটা, এগুলা হচ্ছে মেম্বার ভেরিয়েবল,
ইন্ট এনটা মেম্বার ভেরিয়েবল, এটা হচ্ছে মেম্বার ফাংশনস বা মেথড সেটা আলাদা করেছিলাম। এটা তোমাদেরকে আমি এটাকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি একবার, আপাতত এটাকে সেভ করে, কারণ কোনো বুঝতে আচ্ছা আচ্ছা, সেটা সিনট্যাকটিক্যাল, তুমি ঠিকই বলছো, সিনট্যাকটিক্যাল এরকম হয় আর কি। হ্যাঁ, ও আচ্ছা, কত তারিখ? 23rd না? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বলো তো এটা? এনিবডি এলস? এই প্রোগ্রামটা আমি তোমাদেরকে তাহলে দিয়ে দেবো। আপাতত রেকর্ডিংটা একটু স্টপ করি তো, 1 মিনিট।